তেহরানে হামলার জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, সর্বোচ্চ সতর্কতা জারি। চলমান উত্তেজনায় ট্রাম্প পুতিন ফোনালাপ। ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী কর্মজীবী মানুষ, ট্রেন ও লঞ্চে যাত্রীর ভিড়। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা। আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বিমানবন্দর। বিদেশিদের আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। এবং মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে আটকা পড়ে আছে শত শত গাড়ি। নিলামে বিক্রির জন্য অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ চট্টগ্রাম কাস্টম হাউস। 195টি মামলা নিষ্পত্তির আবেদন। ভোরের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সংঘাতের দ্বিতীয় দিনে ইসরায়েলের রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের হামলায় এ পর্যন্ত অন্তত 80 জন নিহত হয়েছেন। প্রথমবারের মতো ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল। জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যুদ্ধবন্ধের একমাত্র সম্ভাবনা ওয়াশিংটন তেহরানের 6ষ্ঠ দফার পারমাণবিক বৈঠকও বাতিল ঘোষণা করেছে ইরান। যখন ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্রের বর্ষণ শুরু করে তখনই জ্বলে ওঠে জেরুজালেমের আকাশ। স্থানীয় সময় শনিবার পূর্ব ঘোষণা দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এ সময় ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়। তেহরান একসঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এই হামলাকে হাইব্রিড হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইরানি গণমাধ্যম। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের আকাশে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের গর্জনে রাতের নিস্তব্ধতায় কেঁপে ওঠে চারদিক। হাইফা ছাড়াও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্রায়োট ও গ্যালিলি এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয় এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। হামলার মূল লক্ষ্য ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর। ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার চেষ্টা করেছে। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণ বুশেহেরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ও ফজর জাম তেল রিফাইনারিতে ড্রোন হামলা চালায়। ইরানি কর্মকর্তারা জানান আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এটি ইরানের জ্বালানি খাতে ইসরায়েলের প্রথম সরাসরি হামলা। ইসরায়েলের বর্বর হামলার কারণে 6ষ্ঠ দফার ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। ওমানে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আলোচনা। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে নিশ্চিত করেছেন আলোচনাটি আর হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে বিশ্ব রাজনীতিতে বাড়ছে উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ নিয়ে ফোনালাপ হয়েছে। দুই নেতাই যুদ্ধ বন্ধের বিষয়ে একমত। এদিকে সৌদি আরবের যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ফোনালাপ গড়ায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে। দুই নেতাই ইরান ইসরায়েল যুদ্ধের অবসান চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা জানান ট্রাম্প ও পুতিন প্রায় 50 মিনিট কথা বলেন। ইসরায়েলের হামলা নিয়ে পুতিন উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্প জানান যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনও তার সঙ্গে একমত। ইরান ইসরায়েলের বাড়তি সামরিক উত্তেজনা নিয়ে সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারাও। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলাকে তেহরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গে শামিল বলে মন্তব্য করেছেন। তিনি আঞ্চলিক শান্তির স্বার্থে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। পেজিশকিয়ান জানান দায়িত্ব গ্রহণের পর থেকে শান্তি ও স্থিতিশীলতা চান তিনি, কিন্তু ইসরায়েল প্রতিনিয়ত তা নস্যাৎ করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও সৌদি যুবরাজ ও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। আরব ও মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইয়েমেনের হাউথি নেতা আবদেল মালিক আল হাউথি। ইসরায়েলকে শত্রু হিসেবে অভিহিত করে তিনি জানান, শত্রুর আগ্রাসন রুখে দেয়া এই অঞ্চলের সবার স্বার্থেই জরুরি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ইরানকে আহ্বান জানান যেন তারা পরমাণু আলোচনা দ্রুত শুরু করে। তিনি বলেন, সংঘাত প্রশমনের একমাত্র পথ হচ্ছে আলোচনায় ফেরা। একই সঙ্গে তিনি ইরানে বন্দী থাকা 2 ফরাসি নাগরিকের মুক্তিও দাবি করেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের পরমাণু কর্মসূচি শুধু ইসরায়েল নয়, সৌদি আরব ও গোটা অঞ্চলের জন্য হুমকি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবারে অন্য প্রসঙ্গ। আগামী রমজানের আগে নির্বাচন হলে চলমান রাজনৈতিক সংকট কেটে যাবে বলে মনে করছেন বিএনপির নেতারা। একই সঙ্গে নির্বাচনের সময় সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ইউনূস তারেক বৈঠকের পর লন্ডনে বসে যৌথ বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠকে সংস্কার ও বিচারের চেয়ে ভোটের বিষয়ে বেশি গুরুত্ব পাওয়ায় হতাশ এনসিপিও। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, এখনও ঐকমত্যে পৌঁছাতে না পারলে সংকট বাড়বে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী রোডম্যাপ নিয়ে চলমান সংকটের মধ্যেই ইউনূস তারেক বৈঠকে গলেছে বরফ। সরকার ও বিএনপির মধ্যকার অনড় অবস্থানও সহজ হয়েছে নির্বাচনের তারিখের পরিবর্তনের ইঙ্গিতে। নির্বাচনের সম্ভাব্য তারিখকে অনেকে সাধুবাদ জানালেও জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। জামায়াত এক বিবৃতিতে বলেছে, যৌথ বিবৃতি মূলত দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। একটি দলের প্রতি অনুরাগ প্রকাশে ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। আর এনসিপি বলছে, নির্বাচনকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাতে বিচার ও সংস্কারের বিষয়টি প্রাধান্য না পাওয়ায় হতাশ তারা। যেই প্রক্রিয়ায় জিনিসটা অ্যাপ্রোচ করা হচ্ছে, এটা রাজনীতির অন্য দলগুলোর সাথে সরকারের পক্ষ থেকে একটা বিমাতাসুলভ আচরণ পরিলক্ষিত হয়েছে। জাতীয় নির্বাচন বিষয়টি কোনো একক ব্যক্তি বা একক দল নয়। এই অবস্থায় ভোটের সময় পুনর্নির্ধারণ নিয়ে যারা হতাশ তাদের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। সরকারকে নির্বাচনকালে নিরপেক্ষ থাকারও আহ্বান তাদের। এই সরকারের প্রধানতম কর্ম এবং এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা। সেই হিসাবে নাম কি হলো সেটা আমাদের কাছে বিষয় না, কাজ হবে এটা নিরপেক্ষতা যেন বজায় রাখে এই সরকার। ভোটটাকে জনগণ যেভাবে চায়, এই আতেলরা তো সেভাবে চায় না। যারা বলে এরা তো নিবন্ধিতই না, জীবনে একটা ইলেকশন করে দেখে নাই, ভোটের দ্বারা কটা ভোট পায় আমরা দেখি। বিএনপি নেতারা বলছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারাই সংস্কার ও গণহত্যার বিচারকে এগিয়ে নিয়ে যাবেন। এগুলো শুধু প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে, এবং যাতে করে নির্বাচন না দিয়ে সময় কাটানো যায়। যে রাজনৈতিক দলটি জনগণের ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সংস্কারও এগিয়ে নিয়ে যাবে, বিচার প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যাবে। এই বছরের ডিসেম্বরের শেষার্ধের মধ্যেই তফসিল ঘোষণা হওয়াটা বোধহয় বাঞ্ছনীয়, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত 45 থেকে 50 দিন সময় লাগে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস তারেক বৈঠক নিয়ে যারা সমালোচনা করছেন তারা বাস্তবতা বিবর্জিত বক্তব্য দিচ্ছেন। পার্শ্ব প্রতিক্রিয়া যারা জানাচ্ছেন, আমার কাছে মনে হয় তারা ওভার রিয়েক্ট করছেন। এটা বাস্তবতার সাথে মিল নাই এই রিয়েকশনের। বিএনপির প্রতি পক্ষপাতমূলক কোন আচরণ করে ফেলেছে এটা আমার কাছে মনে হয়নি, বরং এটাই যৌক্তিক বলে আমি মনে করি। নির্বাচন যত ঘনিয়ে আসবে সংকট ততই বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐকমত্যে পৌঁছতে না পারলে ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলই মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। শনিবার বিকেলে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সমাবেশে তিনি একথা বলেন। পুশ ইনের মাধ্যমে ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে ভারত পুশ ইন অব্যাহত রাখলে এর দায় তাদের নিতে হবে। লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি,
আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা ৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা এইবার ৫ই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দিব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি তারেক রহমান বারবার বলেছে, এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিশ্চিত করা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব ১-এর সদর দফতর পরিদর্শনে গিয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ভোট ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। রাজনীতির মাঠে এখন আলোচনার কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন। চলছে নেতাকর্মীদের কথার লড়াই, আছে অভিযোগ পাল্টা অভিযোগও। এমন বাস্তবতায় ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি সাফ জানালেন, নির্বাচন ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়েছে এটা আপনারাও বলছেন, এটাতে আমরা যতটা কমে আনা যায় আমরা চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রোল রয়ে গেছে। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব ১-এর সদর দপ্তর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নাই। এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হইতে থাকবে। ছোটোখাটো দু একটা ঘটনা যে ঘটে নাই তা না, দু একটা চুরি হয়েছে, দু একটা চিন্তাই হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয় না। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিতে অভিযুক্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে আইটিভি নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগভাবে আদালতেই মোকাবিলা করা উচিত। If she has allegations against her, she should appear and face the trial. Have you raised that with the British government? No, we sent the notice on corruption charges. That has been delivered to her, so she has to deal with the process of law. Tulip Siddiq says that she's written to you, asked to meet you during this visit. She says this is all a big misunderstanding. Will you meet with her, or have you spoken to her? No, I have not spoken to her. I took it as a legal process, so it should be done in a legal way. I shouldn't get involved in that. It might confuse everybody. She says her lawyers have reached out to the Anti-Corruption Commission. Right. She says that she's not had any response back. She says she has no business interests or property in Bangladesh. She says that this warrant is politically motivated and has called it a smear. What is your response to that? It's a legal process. Her lawyer will say this, and a lawyer from Anti-Corruption Commission will rebuttal that, and that's how the legal process is resolved. Is it something you would like to raise with the Prime Minister here? No, I should not ask the ongoing legal process. It's a judiciary's job, not my job. ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী কর্মজীবী মানুষ এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী ফারদিন মাঝার এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি ফারদিনের কাছে। পবিত্র ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষ হয়েছে ইতিমধ্যেই। আজকে থেকেই খুলতে যাচ্ছে অফিস আদালত এবং রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা এবং কর্মজীবী মানুষেরা ফেরার ফলে তাদের চোখে মুখে যেমন আনন্দের ছাপ ছিল যে নির্বিঘ্নে ঢাকা ফেরার কারণে, একই সঙ্গে এতদিন গ্রামে অবস্থান করার ফলে যেহেতু এতদিন গ্রামে অবস্থান করার পরে আজকে ঢাকা ফিরে আসার পরে তাদের মধ্যে এক ধরনের যেমন উচ্ছ্বাস রয়েছে, একই সঙ্গে তাদের চোখে মুখে এক ধরনের বিষাদের ছাপও দেখতে পেয়েছি আমরা। কারণ এত লম্বা ছুটি সাধারণত পাওয়া যায় না দীর্ঘদিন পর। এবার কোরবানির ঈদে একসঙ্গে 10 দিনের টানা ছুটি পাওয়া গিয়েছিল এবং তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এটাই যে তারা কেউ একা ফিরছেন ঢাকায়, আবার কেউ পুরো পরিবার সহ ফিরেছেন। তাদের চোখে মুখে উচ্ছ্বাস এবং একই সঙ্গে বিষাদের ছাপ পাওয়া
গেছে, যেহেতু একসঙ্গে ঈদ উদযাপন করার পরে কর্মের তাগিদে, জীবিকার তাগিদে তাদেরকে যেহেতু ঢাকা ফিরতেই হবে, সেই কর্মব্যস্ততার কারণে তারা ঢাকা ঠিকই ফিরছেন, কিন্তু তারা উচ্ছ্বাস যেভাবে প্রকাশ করেছেন, একই সঙ্গে তাদের উদ্বেগ ছিল যে আজকে তারা ঠিকমতো রাস্তাঘাটে যেহেতু এক ধরনের যানজটের আভাস তারা পেয়েছেন, তারা একই সঙ্গে উদ্বেগও প্রকাশ করেছেন যে ঠিকমতো তারা তাদের আবাসস্থলে পৌঁছানোর পরে ঠিকমতো তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারবেন কিনা। এবং ঈদযাত্রার এবারের ঈদযাত্রা মোটামুটি তারা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যেসব যাত্রীদের সঙ্গে আমরা মুখোমুখি হয়েছি, তারা এবার ঈদযাত্রা নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং কিন্তু একই সঙ্গে তারা আবার তাদের 10 দিনের ছুটির পরে যে ফেরার যে একটা তাগিদ, সেটাও তাদের চোখে মুখে দেখেছি। এবারের প্রতিটি লঞ্চে আমরা উপচে পড়া ভিড় দেখতে পেরেছি। এখানে অবস্থান করার পরে ভোর থেকে যাত্রীদের একটা উপচে পড়া ভিড় ছিল, এবং সেই ভিড়ের মধ্যে দিয়েই তারা তাদের কর্মস্থলে ফেরার জন্য তাগিদ দেখাচ্ছিল। এবং সেই জায়গাটি তারা বারবার প্রকাশ করছিল যে তাদের কর্মস্থলে ফিরতে হবে এই ঈদের টানা লম্বা ছুটির পরে। এই মুহূর্তে আমরা মানিকগঞ্জে যাব, সেখানে আছেন সহকর্মী সাইফুল। ধন্যবাদ। এই যে ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে, আজকে কর্মদিবস, আজকেও কিন্তু সকালের দিকটায় কর্মমুখী মানুষ কিন্তু ছুটছে, তবে সেইটা পরিমাণটা খুব কম রয়েছে। এখন যেহেতু আমরা রয়েছি এই 3 নম্বর ঘাটে, 4 নম্বর ঘাটে ফেরি থাকায় সেখানে নঙ্গর করায় সেখানে যাত্রী এবং যানবাহনের সংখ্যা বেশি রয়েছে, এই জায়গাটা একটু কম রয়েছে। যদিও কিছুক্ষণ আগে এই খানজাহান আলী নামের একটি ফেরি এসেছে, আমরা বেশ যাত্রী এখানে দেখেছি এবং তাদের চোখে মুখে আমরা লক্ষ্য করেছিলাম যে তাদের আনন্দের একটু ছোঁয়া রয়েছে। তারপরে কিন্তু তারা ছুটছে যে আজকে যেহেতু ভোরের দিকটা তারা এসেছে, যার জন্যে তারা কিন্তু সকালের 10টা 11টার মধ্যেই তারা কিন্তু কর্মে ঢুকবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং কি ঘাট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ বলছে আজকেও যদি যে চাপটা থাকবে তা কিন্তু সামাল দিতে তারা প্রস্তুত রয়েছে। কারণ হচ্ছে এইটা রুটে পর্যাপ্ত ফেরি এবং লঞ্চ এবং স্পিডবোট আরিচা কাজীর হাটে নরুটে রাখা হয়েছে। এটা বিআইডব্লিউটিসি আশ্বস্ত করছেন। এবং সেই সাথে আমরা নৌ পুলিশের সাথে কথা বলেছি, নৌ পুলিশ বলছে যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য তারা কিন্তু টহল আজও জোরদার রেখেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা এই যে নৌপথটি সচল রাখার জন্য কাজ করছে। পাটুরিয়া দৌলতদিয়া নরুটে এবং আরিচা কাজীর হাটে মোট 22টি ফেরি এবং 33টি লঞ্চ এবং 61টি স্পিডবোট চলাচল করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর সদরঘাটে। ভোরের সময় আরও থাকছে। ঈদের ছুটিতে চাঙ্গা ছিল পর্যটন খাত। 8 দিনে কক্সবাজার ভ্রমণ করেছেন 8 লাখ পর্যটক। ব্যবসা হয়েছে প্রায় 800 কোটি টাকা। মৌলভীবাজার ভ্রমণ করেছেন 1 লাখেরও বেশি। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, ছড়িয়েছে দেশের 58 জেলায়। বরিশালের বরগুনা হয়ে উঠেছে রেড জোন। যে দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5570 জন, যার প্রায় 50% বরিশাল বিভাগে। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সারা দেশেই মশা নিধন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করলে ভয়াবহ রূপ নিতে পারে অন্যান্য জেলায়ও। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। রাজধানী ছাড়িয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রত্যন্ত জনপদেও। তথ্য বলছে চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং সুনামগঞ্জ ছাড়া দেশের 58টি জেলায় ছড়িয়ে পড়েছে এডিস মশা। এর মধ্যে ভয়াবহ পরিস্থিতি বরগুনায়। 13 জুনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 159 জন। এর মধ্যে বরিশাল বিভাগেই 124 জন আক্রান্ত, যার মধ্যে 67 জনই বরগুনার। মৃত্যুবরণ করা 5 জনের মধ্যে 4 জন বরগুনার আর 1 জন ঢাকার। এমন চিত্রকে আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। বলছেন এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। এখনও কিন্তু সিজন শুরু হয়নি, সামনের দিনগুলোতে ডেঙ্গু আরও বাড়বে।
আগামী মাস তারপরের মাসে ডেঙ্গু আরও বাড়বে। হাসপাতালগুলোকেও প্রস্তুতি থাকা দরকার যে বেশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য তাদের যেন প্রস্তুতি থাকে। সঙ্গে সঙ্গে আমি আরও কয়েকটি জেলার কথা বলতে পারি যে এই জেলাগুলোতে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আগামী দিনগুলোতে খারাপ হবে। তার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার। শুধু রাজধানী নয়, সারা দেশেই মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। ডেঙ্গুর সংক্রমণ এলাকাগুলোতে সব জায়গায় এটা দরকার আছে। যদি কোথাও এরকম সম্ভাবনা দেখা যায় সেখানে নিয়মিত বিরতিতে কীটনাশক ছিটালে বা ডেঙ্গু নিরোধ যে আছে ওষুধপত্র আছে সেগুলো ব্যবহার করলে এটা কমে আসবে। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 28 জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগ হলেও মৃত্যুহার বেশি ঢাকায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 2500-এ জামায়াতে ইসলামের পথসভায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন জামায়াতের 7 নেতাকর্মী। উপজেলার দক্ষিণ জামায়াতে ইসলামের সাবেক আমির মোতাহার হোসেনের অভিযোগ, মাহমুদপুর ইউনিয়নে শনিবার বিকেলে পূর্ব নির্ধারিত পথসভা ও গণসংযোগ করছিলেন দলীয় নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী লাঠি সোঁটা সহ তার লোকজন নিয়ে পথসভায় হামলা চালিয়ে জামায়াতের নেতাকর্মীদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে। তবে উপজেলা বিএনপি সভাপতির দাবি, আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে জামায়াতের নেতাকর্মীরা পথসভা করায় তারা সেখানে বাধা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা ওই যে আওয়ামী লীগের চিহ্নিত লোকজন যারা অতীতে আমরা 15 বছর যাবৎ মারপিট করছে, বাড়ি ঘরে থাকতে দেয় নাই, জীবনে মাল্লা মধ্যে হলাইছে, তাদেরকে সাথে নেই আমরা আওয়ামী লীগের বাধা দিচ্ছি। আমরা আমার সাথে কোনদিন বাধা দিই। জামাতে ইসলামের যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামটা ভালোভাবেই শেষ হয়েছে। পরবর্তীতে কোনো ঝামেলা হয়েছে কি না ওরা আসলে সঠিকভাবে নির্ণয় করতে পারেনি। তারপরেও এই সংক্রান্তে জামাতে ইসলামীর নেতাকর্মীদের যদি কোনো অভিযোগ থাকে তারা যদি আমাদেরকে লিখিতভাবে জানায় আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 18 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ায় অনেক রোগীর সমস্যা আরও জটিল হয়েছে। এছাড়া এখনও অস্ত্রোপচার শুরু না হওয়ায় দুশ্চিন্তা কাটছে না। আর একই পরীক্ষা বারবার করানোয় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। ঢাকার দোহারের নান্নু মিয়া চোখে আঘাত পাওয়া এই রোগী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা না পেয়ে অসহ্য যন্ত্রণায় কাটিয়েছেন 18 দিন। ব্যথা করছে, কান্না করতে হয়েছে আর কি, সম্পূর্ণ মাথা সহ ব্যথা করে। ব্যথাটা হলো আমার চোখের পুতুলের ভিতরে রক্ত জমে গেছিল। নান্নু মিয়ার মতো অনেকেই বারবার হাসপাতালে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। চিকিৎসা না পেয়ে সমস্যা আরো জটিল হয়েছে তাদের। 2 দিন আইসা ঘুরে গেছি, আবার ক্ষতি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, আবার ক্ষতিও হয়েছে। মনে করেন যে আমরা ওষুধ পানি পাই নাই। অচল অবস্থা কাটিয়ে শনিবার চালু হয় দেশের একমাত্র বিশেষায়িত এই চক্ষু হাসপাতাল। সকাল থেকেই লাইন ধরে টিকিট কেটে সেবা নেন রোগীরা। 15টার দিকে আসছি, আমার এই 1টার সময় শেষ হলো, 4 ঘন্টারও বেশি। তো হিউজ প্রেশার ছিল পেশেন্টের। তবে অস্ত্রোপচারের রোগীদের এখনো থাকতে হচ্ছে অপেক্ষায়। বারবার পরীক্ষা করাতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। 30 তারিখে পরীক্ষা নিরীক্ষা সবকিছু করে গেছি, পরে আইসাই আন্দোলনের জন্য আইসা দেখছি গেট আটকানো। আজকে আবার আসলাম, আসার পরে যে আগে যে পরীক্ষা নিরীক্ষা করছি এগুলি সব আবার এখন আবার নতুন করে করতে হয়েছে। আমাকে বললো কি যে 1 মাস পরে আসেন, যদি আপনার অপারেশন লাগে আমরা পরীক্ষা করে দেখব তারপরে। কিন্তু পরীক্ষাটা তো আজকে এখনই করা যেত তৎক্ষণাৎ। হাসপাতাল পরিচালক জানালেন, রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি ডাক্তার ও সহযোগীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চলছে। সব রকম সেবা নিয়েই আমরা হাসপাতালটা চালু করতে পেরেছি। হাসপাতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ জানায়, যাচাই বাছাই করে প্রকৃত রোগীদেরই ঢুকতে দেওয়া হচ্ছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। গত 28 মে থেকে সব ধরনের সেবা বন্ধ ছিল এই হাসপাতালে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাবা একটি শব্দ আর 2টি বর্ণের হৃদয়ের স্পন্দন, যার সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের যত আবেগ, চাওয়া পাওয়া আর নির্ভরতা। সন্তানের সুখের জন্য বাবারা এই সব কষ্টকে দূরে ঠেলে
দায়িত্বের বোঝা তুলে নেন নিজের কাঁধে। অথচ সন্তানের অনাদরেই অনেক বাবার অন্তিম সময় কাটে নিভৃতে একাকিত্বে। আবার কেউ বা জীবনের শেষ দিন অবধি আগলে রাখেন জন্মদাতাকে। হাসি মুখে সুখ বিসর্জন দেয়া সেই বাবা নামের বটবৃক্ষকে আলাদাভাবে স্মরণ করার দিন আজ। তবে বাবাদের জন্য ভালোবাসা প্রতিদিনই নয়, প্রতি মুহূর্ত। সাইফুল ইসলামের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবার হাতে খুলল মোদের জীবন পাখা, বিশ্বটাকে প্রথম মোদের বাবার চোখেই দেখা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। বাবা এমন একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে নির্ভয়ে চলা। আমি যত এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন, যার কাছে কোনো আবদারই ফেলনা নয়। বাবা তুমি আমার যত খুশি। বাবা একজন বন্ধু, এক বটবৃক্ষ, যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানরা জিরোতে পারে পরম নিশ্চিন্তে। কুনু মিয়া, বয়স ৮০ ছুঁই ছুঁই, পানি বিক্রি করে চলে সংসার। ৬ সন্তানের এই বাবার দিন কাটে একাকিত্বে। ৬ জন আমার ছেলে মেয়ে, না মা। ছেলেবেলারা বিয়ে শাদী করে ওরা আলাদা থাকে। এই যে মেট্রো ট্রেনের নিচে থাকি, ঘুমায় রাত্রে। সন্তানের একটু সুখের জন্য শত কষ্ট, শত অভাবের মাঝেও যে কোনো বায়না পূরণে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেন বাবা। ভীষণ দায়িত্ব কর্তব্যের গল্প লুকিয়ে আছে এই শব্দটায়। সারাদিন রিক্সা চালায় আসলো, যত কষ্টই লাগুক রাস্তাঘাটে, বাসায় আসলে তা লাগে না। পোলাবেন দেখলে ভালো লাগে। ঢাকা ভার্সিটি দেখবো আমার মেয়ে, তাই ঢাকা ভার্সিটি দেখানোর জন্য কোনো সন্তান পরিদর্শন দিয়েই আসে, তারপরে কিন্তু কোনো মা বাবা সন্তানদের প্রতি কোনো বদয়া দেয় না। সর্বক্ষণ দোয়া করতে থাকে, আসবে একদিন আসবে আমার ছেলে, আমাকে নিতে আসবে। যদিও বাবাকে হারানোর কষ্টে অনন্ত শূন্যতার গল্পও আছে অনেক পরিবারে। আমাদের যাদের বাবা নেই তারা বুঝি আসলে বাবা না থাকার কষ্ট কতটুকু, এবং বাবা যে একটা বটগাছের মতো। মানে আমার কাছে বাবা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের তা পূরণ হওয়ার নয়। বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। আম্মু তোমাকে আমিও ভালোবাসি। বাবার প্রতি ভালোবাসা প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। বাবা তুমি বেঁচে থাকার কারণ। বাবা মায়েদের ভালোবাসবার জন্য আসলে কোনো দিবস হয় না, কিন্তু একটু বিশেষভাবে মনে করবার জন্যই হয়তো এত শত দিবস। আর অনেকেরই হয়তো কখনো বলা হয়ে ওঠেনি কতটা ভালোবাসা বাবার জন্য। কিন্তু যাদের সেই সুযোগটা এখনও রয়েছে, চলুন আজ বলে ফেলি, ভালোবাসি বাবা অনেক। রৌনক তালুকদার নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। পর্যটক বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন পাথর ব্যবসায়ীরা। 2 উপদেষ্টার গাড়ির বহর আটকে সিলেটের পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ। কোয়ারি লিজ দেওয়া হবে না, এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশি তৎপরতায় শান্ত হয় পরিস্থিতি। এর আগে পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফাইজুল কবির খান। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, পর্যটকদের টানতে পাথর কোয়ারিগুলো পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হবে বিকল্প কর্মসংস্থান, নেওয়া হবে মহাপরিকল্পনাও। আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে,
যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। পরে জ্বালানি উপদেষ্টা জানান, অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। তাই ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। ক্রাশারগুলো আছে, এগুলোকে দেখাতে সরাতে হবে, এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে দেশি বিদেশি পর্যটকদের গেটওয়ে হিসেবে সমুদ্র শহরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। কিন্তু বিদেশিদের জন্য আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ করতে পারবে না এয়ারপোর্টটি। এমনটি জানিয়ে অংশীজনরা বলছেন, বিগত সরকারের ভুল নীতি থেকে বেরিয়ে দরকার সমন্বিত পদক্ষেপ। পাশাপাশি বিদেশিদের জন্য আলাদা জোন করার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। কেন কক্সবাজারকে ধরে নেওয়া হলো যে বালির মতো প্লেন ভর্তি করে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজারে চলে আসবে, নেমে যাবে, সারা কক্সবাজার বিদেশিতে গিজগিজ করবে? বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, যেখানে প্রকৃতির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে দারুণ সব অ্যামিউজমেন্ট পার্ক। বালির আদলে সমুদ্র শহর কক্সবাজারকে গড়ে তুলতে চায় বাংলাদেশ। তাই তো কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। প্রকল্পটি ঘিরে নানা অনিয়মের অভিযোগ থাকলেও ইতিমধ্যে দেশি বিদেশি পর্যটকদের এই গেটওয়ের নির্মাণযোগ্য শেষের দিকে। তবে কেন আসবে কক্সবাজারে বিদেশি পর্যটক? সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের প্রশ্ন, শুধু কি সাগর দেখতেই অর্থ খরচ করতে আসবেন বিদেশিরা? কক্সবাজার শুধু এয়ারপোর্ট কিংবা শুধু হোটেল থাকলে আসলে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেভেলপ হয়ে গেছে কিংবা হয়ে যাচ্ছে এটা বলার আসলে কোনো সুযোগ নাই। বিগত সরকার অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা পর্যালোচনা ছাড়াই এক কেন্দ্রিক এয়ারপোর্ট উন্নয়ন প্রকল্প নিয়েছে বলেও অভিযোগ পর্যটন সংশ্লিষ্টদের। যারা বিদেশিদের বাংলাদেশের পছন্দ অপছন্দের বিষয়গুলি জানি, আমাদের কারোর সাথে কনসাল্ট করা হয়নি। কক্সবাজার কি এখনো 3 থেকে 4 দিনের ডেস্টিনেশন হতে পেরেছে? কক্সবাজারে কোন ধরনের পর্যটক আসবে, বিদেশিদের জন্য আলাদা জোন তৈরি, বালুকাময় সৈকত কিভাবে সাজানো হবে, সেসব গবেষণায় আধুনিকতা, সুদূর প্রসারী পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেফ সিকিউর যদি এনভায়রনমেন্ট তৈরি করা যায়, এই বিচ বালি কেন পৃথিবীর যে কোনো বিচের চেয়ে সুন্দর। কোন ধরনের ট্যুরিস্ট আসলে অ্যাট্রাক্ট করব? মোস্টলি লেজার ট্যুরিস্ট, রিক্রিয়েশন ট্যুরিস্ট। তাদেরকে আমি কতটুকু অ্যামিনিটিস দিতে পারবো, তাদের যে ডেইলি চলাচল, ডেইলি চলাফেরা, তাদের যে প্রাত্যহিক লাইফস্টাইল, সেই জায়গাটা আমি কতটুকু মেনটেন করতে দিতে পারবো। ট্যুরিজম বোর্ড কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করলেও নতুন করে ডিজাইনিংয়ে হাত দিয়েছে সিডিএ, জানান পর্যটন বোর্ড সিইও। পুরো এলাকাটাকে যাতে পর্যটকদের যাতায়াতের জন্য সুন্দরভাবে তৈরি করা যায়, এরকম একটা বিষয় আমরা মাস্টার প্ল্যানে রেখেছি। এখন পর্যন্ত সেটা আছে। এর মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ একটি মাস্টার প্ল্যান কাজ শুরু করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন কক্সবাজারকে যতটা বহুমুখী অর্থনৈতিক কারবারে সংযোগ করা যাবে, ততই দেশের অর্থনীতিতে যোগ হবে বিদেশি মুদ্রা, পরিবর্তন আসবে আর্থসামাজিক উন্নয়নে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবারই প্রথমবারের মতো ঈদুল আজহার টানা ছুটি ছিল 10 দিন। এই ছুটিতে পর্যটকে টইটম্বুর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে টানা 8 দিনে কক্সবাজার ভ্রমণ করেন 8 লাখ পর্যটক। চাঙা ছিল পর্যটন খাতের সব ব্যবসা। পর্যটন ব্যবসায়ী ও চেম্বার অফ কমার্স বলছে, প্রত্যাশার চেয়েও এবার ভালো ব্যবসা হয়েছে। ব্যবসা হয়েছে 800 কোটি টাকা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকের ঢল নামে সৈকত শহর কক্সবাজারে। ঈদের দিন বা পরের দিন পর্যটকের আগমন ছিল কিছুটা কম, কিন্তু এরপর থেকে প্রতিদিনই 1.5 থেকে 2 লাখ পর্যটকের পদচারণায় মুখর ছিল সাগরদ্বীপ।
কক্সবাজারে গত 8 দিনে ভ্রমণ করেন 8 লাখের বেশি পর্যটক, যারা সমুদ্র স্নানের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। আর প্রিয় মুহূর্তগুলো বন্দি করেছেন ক্যামেরার ফ্রেমে। ভিড় ছিল শামুক-ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানে। প্রচুর পরিমাণে পর্যটক আসছে, আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হইতেছে। যতটুকু আশা করছিলাম তার থেকে আরো বেটার। হ্যাঁ, মোটামুটি পার ডে 2000-3000 এভাবে হচ্ছে। কুরবানের পর থেকে যেরকম আমরা পর্যটক আশা করেছিলাম, আল্লাহর রহমতে চাচ্ছি অনেক বেশি পর্যটক আমাদের কক্সবাজারে আসছে। পর্যটকের ঠাসা ছিল 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। প্রত্যাশার চেয়ে বেশি ব্যবসা হয়েছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। এইবারে সর্বোচ্চ পরিমাণ ব্যবসা বাণিজ্য হয়েছে। যদি কক্সবাজারে আনন্দ বিনোদনের জন্য পর্যটকদের যদি সন্ধ্যাকালীন বিনোদনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে সারা বছরই পর্যটক লেগে থাকবে কক্সবাজারে। হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট এবং শপিংয়ে মিলিয়ে প্রায় 700 থেকে 800 কোটি টাকার মতো আমাদের ব্যবসায়িক টার্নওভার হয়েছে। আমাদের যে বিগত দিনের কিছুটা ক্ষতি হয়েছে, আমরা ব্যবসায়িক লস হয়েছে, এটা আমরা কিছু পুষিয়ে নিতে পারবো বলে মনে করছি। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান। সৈকতে রয়েছে ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে মৌলভীবাজারের সব পর্যটন কেন্দ্র ছিল উৎসব মুখর। তীব্র গরম থাকলেও পর্যটকদের আনন্দে ঘাটতি হয়নি। তবে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে দর্শনার্থীদের। এছাড়া পর্যটন শিল্প ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়নে কোনো পদক্ষেপ না থাকায় আক্ষেপ রয়েছে ব্যবসায়ীদেরও। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। ঈদের দীর্ঘ ছুটিতে মৌলভীবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। পাহাড়, টিলা, চা বাগান, বিভিন্ন ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ জেলার প্রতিটি পর্যটন স্পটে ছিল দর্শনার্থীদের আনাগোনা। পুরো ছুটির সময় জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট ছিল পূর্ণ। তীব্র গরম থাকলেও পর্যটকদের আনন্দে ছিল না ঘাটতি। সবুজ প্রকৃতির মাঝে সব কষ্ট দূর হয়ে গেছে তাদের। টি গার্ডেন আর বানর দেখছি আমরা, অনেক ডিফারেন্ট এক্সপেরিয়েন্স আর গ্রেট এক্সপেরিয়েন্স আমেরিকা থেকে। শ্রীমঙ্গলের সবুজায়ন এবং উঁচু নিচা টিলা সবকিছু আমাদেরকে মুগ্ধ করেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন অন্য বছরের তুলনায় এবছর পর্যটকের উপস্থিতি বেশি ছিল। তবে পর্যটন শিল্প ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়নে কোনো পদক্ষেপ না থাকায় আক্ষেপ তাদের। শ্রীমঙ্গল পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার পর থেকে এই প্রথম এইভাবে ব্যাপক উপস্থিতি দেখলাম আমি পর্যটকদের। এই সরকার এবং আগামী সরকার এই সিলেটকে পৃথিবীর বুকে একটা পর্যটন এরিয়া হিসাবে, পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলবে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় ছিল কঠোর ব্যবস্থা। আর জেলার পর্যটন শিল্পে বিকাশে উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে, তাদের আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য আমরা আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকের ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা সংশ্লিষ্ট সকল মহলের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা চিঠিও দিয়েছি এবং তারা তাদের যথাযথ ব্যবস্থা নিয়েছেন। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে ঈদের 10 দিনের ছুটিতে মৌলভীবাজারে 1 লাখের বেশি পর্যটক এসেছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাখাওয়াত। রোজা, আপনাকে ধন্যবাদ। দ্রুত ও স্বল্প খরচে মামলা নিষ্পত্তি সহ 3টি লক্ষ্য নিয়ে সংস্কারের বিষয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইনগত পরিবর্তনে কাজ করছে সরকার। জানান, প্রতি বছর দেশে 5 লাখের বেশি মামলা হয়, তার মধ্যে 34,000 মামলা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়। তবে সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে দক্ষ করে গড়ে তোলা গেলে 1 বা 2 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা, এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিউর কোডের পরিবর্তন করেছি। ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারবো। মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া, এই 3rd লক্ষ্য পূরণ করার জন্যই আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি।
ময়মনসিংহ বিভাগের 4 জেলার আদালতগুলোতে তৈরি হয়েছে মামলা জট। মামলার দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। মামলা চালাতে গিয়ে নিঃস্ব অনেকে। এই অবস্থায় দ্রুত মামলা নিষ্পত্তির দাবি ভুক্তভোগীদের। তবে সরকারি আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। জট কমাতে চলছে সম্মিলিত চেষ্টা। ওবায়দুল হকের প্রতিবেদন। জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি চেয়ে বিচার পাওয়ার আশায় প্রায় ৩৪ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ময়মনসিংহের ত্রিশালের মুখ্যপুর এলাকার আব্দুল মান্নান। দীর্ঘ সময় মামলা চালাতে গিয়ে এখন তিনি অনেকটাই নিঃস্ব। এই মামলা 3 জন আইনজীবী মারাই গেছে, এখন বর্তমানে আমিও মারার পথে। সর্বদিক দিয়ে আমি সর্বহারা হয়ে গেছি এই মামলার পিছনে পয়সা খরচ করতে করতে। ময়মনসিংহের আদালতে এমন মান্নানদের সংখ্যা হাজার হাজার। বিচার পেতে বছরের পর বছর ঘুরেও অনেকেই পাচ্ছেন না ন্যায় বিচার। জেলা ও দায়রা জজ আদালতের তথ্য বলছে, বর্তমানে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের 20টি আদালতে ঝুলে আছে ৬৯,৭২৮টি দেওয়ানি ও ফৌজদারি মামলা। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আরও ২৮,০২৬টি। ১৩ বছর আবার গেলে কি পরিমাণ গাড়ি ভাড়া গেছে, কি পরিমাণ উকিল নিছে। আসি ওকালতনামা দেই, টাকা দেই, আবার ফেরত যাই। প্রাইম এফিসি আছে কিনা, সেই মামলার সত্যতা আছে কিনা সেটা জেনে বুঝে যদি মামলাটা করে তাহলে অনেক মামলা কমবে। একই চিত্র বিভাগের অন্য 3 জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনায়ও। জামালপুরে জজ ও ম্যাজিস্ট্রেটের 27টি আদালতে মামলা আটকে আছে 25,000-এর বেশি। শেরপুরের আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তির ধীরগতিতে বাড়ছে মামলা জট। চলতি বছরের মে মাস পর্যন্ত বিচারাধীন মামলা 13,766টি। নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক সংকট না থাকলেও 31,617টি দেওয়ানি ও ফৌজদারি মামলা জমে আছে আদালতে। আমার মামলাটা 2010 সালের মামলার এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। তবে সরকারি আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। বর্তমান জেলা ও দায়রা জজ মহোদয় উনি দ্রুত মামলা নিষ্পত্তি করতেছেন, দ্রুত জামিন শুনানি নিষ্পত্তি করতেছেন, কোনো আদেশ পেন্ডিং রাখতেছেন না। নিম্ন আদালতকে গতিশীল করার জন্য উচ্চ আদালতকেও স্পিডি হইতে হবে। গভর্নমেন্টের যদি সঠিকভাবে আমাদেরকে কাগজপত্র সরবরাহ করে, সঠিক তথ্যগুলি সঠিক সময় যদি আমাদের সরবরাহ করে, তাহলে আমরা মামলাগুলি, বিশেষ করে সিভিল মামলাগুলি আমরা দ্রুত এগিয়ে নিতে পারব। আইনজীবীদের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলার আদালতে প্রতিদিন বিচার সংক্রান্ত কাজে আসেন 5,000-এর বেশি বিচার প্রার্থী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে আটকা পড়া শত শত গাড়ি নিলামে বিক্রির জন্য অবশেষে অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম পর্যায়ে উচ্চ আদালতে বিচারাধীন 195টি রিট মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। মামলা নিষ্পত্তি হলেই নিলামে উঠবে শত কোটি টাকা মূল্যের এসব গাড়ি। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ ফেব্রুয়ারি মাসের নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে 20টি গাড়ি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হলো। 19টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট হওয়ার কারণে পুরো প্রক্রিয়া আটকে যায়। বিক্রি হয়েছে মাত্র 1টি গাড়ি। শুধু এই 19টি মামলা নয়, আমদানি সংক্রান্ত নানা জটিলতায় বন্দরের শেডে শত শত গাড়ি আটকা পড়ে আছে। বিচারাধীন মামলার কারণে নিলামে বিক্রি করতে না পারায় চলাচল অনুপযোগী হয়ে পড়ছে এসব গাড়ি। আমদানিকারক আইনের আশ্রয় নেয়, আইনের আশ্রয় নিয়ে এই আইনি জটিলতার মারফেসে ফেলে দীর্ঘদিন পরে থাকতে থাকতে এক পর্যায়ে দেখা গেলো গাড়িটার আয়ুষ্কালও শেষ, গাড়িও শেষ, মধ্যকালে বাংলাদেশের টাকাগুলো নষ্ট। এই অবস্থায় বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। বন্দরের অভ্যন্তরের শেডে 12 থেকে 15 বছরের পুরাতন 195টি গাড়ির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রথম পর্যায়ে নিষ্পত্তির আবেদন জানানো হয়েছে। এসব গাড়ি বিক্রি করে অন্তত 80 কোটি টাকা রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। কমিশনার মহোদয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে এইগুলো নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করছে। তো এইগুলো যদি নিষ্পত্তি হয়, দ্রুত নিষ্পত্তি হলে আমরা এইগুলা যদি নিলামে তুলতে পারি, তাহলে সরকার একটু বড়
রাজস্ব এখান থেকে পাবে। আইনি বাধ্যবাধকতা যেমন মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করছে, অন্যদিকে নিলামযোগ্য শত শত গাড়ি বন্দরের গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকায় এই নিয়ে দুপক্ষের মধ্যে চিঠি চালাচালিও হয় নিয়মিত। তারপরও আসছে না জটিলতার সমাধান। আদালত যেভাবে রায় দেয় সেভাবে আমরা করলে, আদালত যদি বলে যে এগুলো ধ্বংস করতে হবে, সেক্ষেত্রে আমরা ধ্বংস কার্য এগুলো আমার পোর্টটা তো খালি হচ্ছে, আলটিমেটলি তো পোর্টের সক্ষমতা বাড়বে। মামলার জটিলতায় নিলামে বিক্রি করতে ব্যর্থ হয়ে অন্তত ৭৪টি গাড়ি কেটে টুকরো করে ভাঙারি হিসেবে বিক্রি করতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশ থেকে আমদানি করা এসব গাড়ি আটকে থাকার ক্ষেত্রে আমদানি জটিলতা যেমন রয়েছে তেমনি রয়েছে আইনি মারপ্যাচ। আর এর ফলে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, ঠিক তেমনি বিদেশে চলে গেছে গাড়ির আমদানি মূল্য হিসেবে পরিশোধিত শত শত কোটি মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটে চাহিদা অনুযায়ী মিলছে না ট্রেনের টিকিট, বগি বরাদ্দ কম থাকায় আসন মিলছে না যাত্রীদের। নতুন প্রতিটি লোকোমোটিভ ২২টি পর্যন্ত বগি টানতে পারলেও যুক্ত করা হয় মাত্র ১৩টি বগি। সংকট সমাধানে শিগগিরই সিলেটের ট্রেনে বগি বাড়ানোর দাবি এলাকাবাসীর। কর্তৃপক্ষ বলছে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। টিকিট কাউন্টারে যাত্রীর ভিড়। ট্রেন ছাড়ার আগে বেশিরভাগকেই ফিরতে হচ্ছে সিট ছাড়া টিকিট নিয়ে, যাকে বলে স্ট্যান্ডিং টিকিট। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে দৈনিক ৬টি আন্তনগর ও একটি মেইল ট্রেন যাতায়াত করে। তবে চাহিদার তুলনায় কম বগি বরাদ্দ থাকায় আসন মিলছে না যাত্রীদের। যারা টিকিট পান না তাদের অনেকেই ট্রেন ছাড়ার ১ ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে যাত্রা করেন। এলাকাবাসী বলছেন বগির পরিমাণ আরও বাড়ানো গেলে যাত্রীদের সুবিধা হতো। পর্যাপ্ত বগি না থাকার কারণে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। ৩৮০ টাকা করে টিকিট কাটছি, আমরা জার্নি করতে 11 দিন আগে অনলাইন টিকিট ছাড়া হয়, আমরা সাথে সাথে ঢোকার পরে কিন্তু সব বুকিং হয়ে যায়, আমরা পাই না। প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে শুরু করে সব কিছু একেবারে নিম্ন স্থানে অবস্থান করছে। তো আমরা অনুরোধ করব যে আমাদের অভিভাবক হয়ে দাঁড়ান আপনারা, এবং সরকার জরুরি ভিত্তিতে এই কাজগুলা করে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনেন। কর্তৃপক্ষ বলছে প্রায় প্রতিটি ট্রেনে বর্তমানে গড়ে 13টি বগি রয়েছে, অথচ নতুন প্রতিটি লোকোমোটিভ 22টি পর্যন্ত বগি টেনে নিতে পারে। সিলেট রুটে আরও বগি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নতুন যে বগিগুলো আসতেছে, কোরিয়ান বগি আসতেছে, মোটামুটি 15টা আনলোড হয়ে গেছে, আরও আসতেছে 25টা বগি। তো ওখান থেকে আসলে আমাদের চেষ্টা আছে যে আমাদের সিলেট সেকশনে বিশেষ করে প্রতিটা ট্রেনে আরও 3 থেকে 4টা করে বগি বাড়ানো। রেলপথ কর্তৃপক্ষের তথ্য মতে সিলেটের প্রতিটি ট্রেনের প্রতিটি ট্রিপ থেকে আয় হয় 5 থেকে 6 লাখ টাকা। এর বিপরীতে ব্যয় হয় অন্তত 7 থেকে 8 লাখ টাকা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। হবিগঞ্জের হাওরে দেশীয় মাছের সরবরাহ বাড়ায় বাজারে দাম রয়েছে সহনীয় পর্যায়ে। জেলায় দেশীয় মাছের সর্ববৃহৎ পাইকারি বাজার বসে শায়েস্তানগর মাছ বাজারে। বিভিন্ন হাওর নদী থেকে দেশীয় মাছ সংগ্রহ করে জেলেরা ভরে নিয়ে যান এই বাজারে। সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এখন আছি হবিগঞ্জের শায়েস্তানগর মাছ বাজারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জের যে বিভিন্ন হাওর, বিল, নদী, নালা আছে, এখান থেকে যে ভোর থেকে এখানে যে জেলেরা আছেন এবং যারা মৎস্যজীবী আছেন তারা মাছ শিকার করে এখানে মাছ নিয়ে আসেন। এবং এই বাজার হবিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হিসাবে এখানে পরিচিত। এই বাজারে যে মাছগুলো আছে এখানে বেশিরভাগই দেশি মাছ বিক্রি হয়। এবং আমরা কথা বলেছিলাম যে মাছ ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে বর্তমানে মাছের দর কিছুটা, যদিও এখানে মাছ সরবরাহে কিছুটা ঈদের কারণে কিছু সংকট রয়েছে, তারপরেও মাছের দর বর্তমানে সহনীয় রয়েছে। আমরা কথা বলেছিলাম যারা বিভিন্ন এলাকা থেকে মাছ নিয়ে আসেন তাদের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জের যে বানিয়াচং, আজমেরিগঞ্জ, লাখাই সহ যে হাওর আছে, বিস্তীর্ণ হাওর এবং নদ নদী আছে আজমেরিগঞ্জের, এই হাওর এবং নদীর মাছগুলা সাধারণত সকাল থেকে এই বাজারে নিয়ে আসা হয়। এবং এই বাজারে মাছ নিয়ে আসার ফলে এখানে
এখানে যে বাজারের যে ব্যবসায়ীরা আছেন এই ব্যবসায়ীরা এখানে সকাল থেকে বিভিন্ন ধরনের পাইকাররা এখানে এই বাজারে এসে ভিড় করে এবং আমরা কথা বলেছিলাম যে বাজারে যে বিভিন্ন জেলা থেকে এখানে পাইকাররা আসেন এবং পাইকাররা তাদের যে এখানে তারা মাছ নেওয়ার জন্য তারা আসেন এবং এই মাছ এখান থেকে সস্তা দরে মাছ নিয়ে দেশীয় মাছ নিয়ে তারা হবিগঞ্জ জেলার বাইরে ঢাকা সিলেট সহ বিভিন্ন এলাকায় তারা এখানে ব্যবসা করে থাকেন। তো আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে মাছের দর বর্তমানে মাগুর মাছ দেশীয় যেটি 800 টাকা কেজি বিক্রি হচ্ছে, এছাড়া শিং মাছ 600 থেকে 700 টাকা কেজি, রুই 400 থেকে 450 টাকা কেজি এবং কাতলা 300 থেকে 350 কেজি এবং দেশীয় মাছ যে ট্যাংরা রয়েছে এই ট্যাংরা মাছগুলো 300, 350 এবং 400 টাকা কেজি বড়গুলো বিক্রি হচ্ছে। তো আমরা কথা বলেছিলাম যে বাজার কমিটির যারা সদস্য আছেন তারা জানিয়েছেন আসলে যে তাদের যে এখানে এই বিশাল মাছের বাজার, কিন্তু এই বাজারে সামান্য বৃষ্টি হলে এখানে কাদা জমে যায় এবং কাদা জমার ফলে এখানে যারা পাইকারি ক্রেতা এবং বিক্রেতা সকলেরই বড় ধরনের সমস্যা হয় এবং তারা একটা দাবি জানিয়েছেন যে এখানে তাদের যে বাজারটি আছে এই বাজারটি যাতে একটি ভালো একটি ছাউনি দেওয়া হয় এবং ছাউনি যদি দেওয়া হয় তারা জানিয়েছেন যে এখানে আরও বেশি বেশি পাইকাররা আসবে। তো তারা যে বাজার কমিটির যে সদস্য আছেন তারা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন থেকে জেলা প্রশাসন সহ যারা আছেন তাদের কাছে দাবি জানিয়ে আসছেন যে এখানে যে দেশীয় যে বাজারটিতে যাতে এখানে একটি ছাউনি দেওয়া হয় এবং এই ছাউনি না থাকার কারণে আমরা আজকেও দেখতে পেয়েছি যে আমাদের যেখানে পানি কাদা জমে গেছে এবং এই কাদার কারণে এখানে যে মাছ যারা কেনা বেচা করছেন তাদের বড় ধরনের সমস্যা হচ্ছে। তো তারা জানিয়েছেন যে এখানে যে তারা জানিয়েছেন যে দীর্ঘদিন থেকে তারা এখানে মাছ বিক্রি করছেন কিন্তু এখানে বাজারে যে স্থায়ী কোনো অবকাঠামো তৈরি হচ্ছে না এবং অবকাঠামো না থাকার কারণে এখানে তাদের মাছ বেচা করা বড় ধরনের সমস্যা হচ্ছে। তো এই ছিল আজকে শাস্তানগর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলের সহিংসতা। যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ সহায়তা কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার নেটজারিম করিডোরের সামনে এই ঘটনা ঘটে, যেখানে মানবিক সহায়তা নিতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। এর বাইরে গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত 79 জন নিহত হয়েছেন। ক্ষুধার তাড়নায় জীবন বাঁচাতে গাজার অসহায় বাসিন্দারা ছুটে যান ত্রাণ সহায়তা কেন্দ্রে। তবে এই কেন্দ্রগুলো যেন এখন এক একটি মৃত্যু ফাঁদ। পরের পদক্ষেপেই হতে পারে শেষ পদক্ষেপ। স্থানীয় সময় শনিবার নেটজারিম করিডোরের সামনে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। আল আকসা ও আল আউদা হাসপাতালের চিকিৎসকরা জানান এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন, আহত হন অনেকেই। যদিও ইসরায়েলের দাবি সন্দেহজনক এক ব্যক্তি তাদের দিকে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এবং অন্যদের কেবল ভয় দেখানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান সহায়তা কেন্দ্রটি শনিবার বন্ধ থাকা সত্ত্বেও হাজারো মানুষ আশপাশে অপেক্ষা করছিলেন খাবার পাওয়ার আশায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ত্রাণ সহায়তা কার্যক্রম শুরুর পর মাত্র 2 সপ্তাহেই সহায়তা কেন্দ্রে হামলায় নিহত হয়েছেন অন্তত 274 জন, আহত হয়েছেন 2000-এর বেশি। শনিবার রাতেই গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক করে বলেছে নাসের হাসপাতালের 10% কর্মী এলাকা ছেড়ে চলে গেছেন। চিকিৎসকরা শঙ্কা জানান নাসের হাসপাতালেই একমাত্র ইন্টেনসিভ কেয়ার, সিটি স্ক্যান, অক্সিজেন উৎপাদন, হিমোডায়ালাইসিস ও রক্ত ব্যাংক রয়েছে। হাসপাতাল বন্ধ হলে শত শত রোগী সঙ্গে সঙ্গে মারা যাবেন এবং অপারেশন করতে হবে তাঁবুতে। গাজার সহিংস পরিস্থিতির মধ্যে মিশরের রাফা সীমান্তে সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক মানবিক স্বেচ্ছাসেবী দলকে আটকে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 200-র বেশি কর্মীকে কায়রো বিমানবন্দরে আটক করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই দলকে জিহাদি প্রতিবাদকারী হিসেবে উল্লেখ করে মিশরকে সীমান্ত বন্ধ রাখতে বলেছেন। মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্তে যেতে চাইলে বিদেশিদের যথাযথ অনুমতি লাগবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতে জর্ডানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি হামলার পর আকাশ সীমা বন্ধ করে দেয় আম্মান, আর এর মধ্য দিয়ে দেশটি ইরানকে ইসরায়েলে পাল্টা হামলার সুযোগ থেকে বিরত রেখেছে বলে মনে করছেন অনেকে। এর আগে গেল মাসে গাজায় ত্রাণ সরবরাহের সময় মোটা অঙ্কের অর্থ নিয়েও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিতর্কের মুখে পড়ে দেশটি। অনেকে বলছেন কৌশলগতভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষেই কাজ করছে জর্ডান।
হামলা চালাতে ভারত ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেয়া থেকে ভারতের বিরত থাকারও তীব্র সমালোচনা করেছেন তিনি। এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক আখ্যা দিয়ে তিনি বলেন, মোদী সরকারের এই পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। ইরান, গাজা, ইয়েমেন যখন নেতানিয়াহু বাহিনীর হামলায় জর্জরিত, বিশ্বের বিভিন্ন দেশ তখন কূটনীতির দাবা খেলায় হিসেব করে চাল দিচ্ছে, নিজেদের স্বার্থ মেপে পদক্ষেপ নিচ্ছে তারা। সেই নজির দেখা গেছে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের পর। বেশ কিছু দেশের পাশাপাশি ভারতও এই ভোটে অংশ নেওয়া থেকে বিরত থাকে। এ বিষয়কে কেন্দ্র করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন। এ সময় ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, অথচ ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃবৃন্দকে হত্যাও সমর্থন দিয়ে দেশটিকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আইন প্রণেতাকে স্বামীসহ গুলি করে হত্যা করেছে পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে এক বন্দুকধারী। অঙ্গরাজ্যটির আইনসভার নারী সদস্য মেলিসা হোর্টম্যান ও তার স্বামী মার্কের বাড়িতেই এই হত্যাকাণ্ড হয়। হোর্টম্যান মিনেসোটা অঙ্গরাজ্য আইনসভার সাবেক স্পিকার। মিনেসোটার গভর্নর জানান, বন্দুকধারীরা অঙ্গরাজ্যটির আরও একজন আইন প্রণেতা ও তার স্ত্রীকে জখম করেছেন। এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড বলে মনে করছেন অনেকে। সন্দেহভাজন পুলিশের দিকে গুলি করে তারপর দৌড়ে পালিয়ে যান। এ সময় তিনি একটি গাড়ি ফেলে রেখে যান। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি তালিকা পেয়েছে, তাতে আরও অনেক আইন প্রণেতা ও কর্মকর্তাদের নাম ছিল। পর্যটক আকর্ষণ করতে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হয় আলোর উৎসব ভিভিড। এবছর প্রায় ৩০ লাখ দর্শনার্থী ২৩ দিনব্যাপী এই উৎসব উপভোগ করেছেন। তবে এবছর নিরাপত্তার দোহাই দিয়ে কাঙ্ক্ষিত ড্রোন শো বাতিল করে দেয় সরকার। বিস্তারিত থাকছে অস্ট্রেলিয়া থেকে সহকর্মী SM আমিনুল রুবেলের রিপোর্টে। পর্যটক সমাগমের মধ্য দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত আলোর উৎসব ভিভিড। টানা ৩ সপ্তাহ রঙিন আলোর ভিন্ন সিডনি শহর দেখতে জড়ো হয়েছিল লাখ লাখ দেশি বিদেশি দর্শনার্থী। বিখ্যাত অপেরা হাউসের উপর লেজারের ঝলকানি, রঙিন হারবার ব্রিজ, লাইভ মিউজিক, দেয়ালে দেয়ালে লেজার শো, সিডনি হারবারে ভেসে বেড়ানো নিয়ন বাতির জাহাজ আর বাহারি আলোর অসাধারণ সব স্থাপনা চেনা সিডনিকে দিয়েছে চোখ ধাঁধানো সৌন্দর্য। এবছর ভিভিড শো এর থিম ছিল স্বপ্ন। বিখ্যাত শিল্পী ও নির্মাতাদের পরিকল্পনাকে স্বপ্নিল রূপ দিয়ে সাজানো হয় সিডনির প্রাণকেন্দ্র ডার্লিং হারবার থেকে শুরু করে অপেরা হাউস পর্যন্ত। শহরের রাস্তা আর সুউচ্চ দালান ক্ষণে ক্ষণে রং বদলে কুয়াশাচ্ছন্ন রাতের আকাশকে দেয় ভিন্ন মাত্রা। অস্ট্রেলিয়ার অন্যান্য শহর থেকে উৎসুক জনগণ ছুটে আসেন প্রদর্শনী দেখতে। শীতকালে পর্যটক আকর্ষণে সিডনিতে এই আলোর উৎসব আয়োজন করা হয়। শুধু সিডনি নয়, দর্শনার্থী সমাগমের দিক থেকে ভিভিড পৃথিবীর অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ উৎসব। জমকালো এই আয়োজনে সমুদ্র তীরবর্তী ঐতিহাসিক সব স্থাপনায় রঙিন আলোর ঝলকানিতে অস্ট্রেলিয়ার আদিবাসী ও আধুনিক সংস্কৃতির মিশ্রণে গল্প তুলে ধরে আনে অস্ট্রেলিয়া। SM আমিনুল রুবেল। সমিতদের মতো হাই প্রোফাইল ফুটবলারদের কোচিং করানোর যোগ্যতা রাখেন না হ্যাভিয়ার কাব্রেরার। জাতীয় দলের হেড কোচ নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে জয় পেতে হলে এখনই কোচ পরিবর্তনের বিকল্প দেখছেন না তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কাব্রেরাকে বরখাস্ত করলে বাফুফে বড় কোনো আর্থিক ক্ষতির মুখেও পড়বে না বলে জানান তিনি। দেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। হামজা, ফাহমিদুল, সমিতদের নিয়েও তিনি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে উপহার দিতে পারেননি জয়, যার জন্য সমর্থকরা তার পদত্যাগ চেয়েছেন। তবে এতদিন ধরে বাফুফে নীরব থাকলেও এবার আওয়াজ তুলেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। আপনি দেখেন, আমাদের দেশের প্লেয়ারদের একটু প্রবলেম ছিল, আমাদের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সাহেব
বাইরে থেকে প্লেয়ার আনছে, হামজাকে আনলেন, সমিতকে আনলেন, ফাহমিদুলকে আনলেন, কিন্তু এত কিছুর পরও যদি আমরা এই ম্যাচে এগুলোতে রেজাল্ট নিয়ে আসতে না পারি, তাহলে তো এটা আমাদের জন্য একটা ব্যর্থতার একটা পরিচয়। তার যে পরিমাণ আপনি তাকে দিচ্ছেন, সব কিছু মিলিয়ে যদি আমি রেজাল্ট না আনতে পারি, তাহলে তো আমি তাকে রাখার কোনো প্রশ্ন ওঠে না। বিভিন্ন সময়ে কাবরেরার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের একটা বিশেষ অভিযোগ তার বিরুদ্ধে আছে। আপনাদের কোনো শর্ট লিস্ট আছে কিনা নতুন কোচের জন্য? সে দীর্ঘদিন এই কোচিং সেক্টরে কাজ করাতে সে যখন একটা টিম করে, এক সপ্তাহ আগে আসে একটা টিম ডাকে, তার যে মুখস্থ করা, ও মুখস্থ করা প্লেয়ারগুলো এনে ওদের থেকে সে ম্যাচ খেলে। হ্যাঁ, আমার মনে হয় যে নতুন কোচ আসলে সে কাজটা করবে না, যে ওভারঅল খেলা দেখবে, খেলা দেখে প্লেয়ার সিলেক্ট করবে। কাবরেরার সঙ্গে যদি আপনারা এখন যে তার যে চুক্তিটা 2026 সাল পর্যন্ত আছে, সেই চুক্তিটা যদি টার্মিনেট করেন, সেই ক্ষেত্রে কি বাফুফেকে কি কোনো আর্থিক জরিমানা বা অতিরিক্ত অর্থ দিতে হবে কিনা এই স্প্যানিশ কোচকে? আমাদের তার সাথে 1 বছরের চুক্তি হয়েছিল, যেটা এবার তার সাথে আর একটা চুক্তিনামা হয়েছিল, যেটা তাকে আমরা বিদায় করলে 40 দিনের তাকে স্যালারি আমরা পেমেন্ট করে আমরা তাকে বিদায় করতে পারি, এরকম একটা চুক্তি তার সাথে আমাদের আছে। সো আমার মনে কোনো প্রবলেম হবে না আশা করি। এই মুহূর্তে যদি কাবরেরা জাতীয় দল থেকে বিদায় নেয়, তাহলে নতুন একজন কোচ এসে পুরো দলকে গুছিয়ে নিয়ে নতুন করে তৈরি হওয়াটা চ্যালেঞ্জিং হবে কিনা আপনার মতে? আমি এটাকে চ্যালেঞ্জিং মনে করি না। আপনি দেখেন আমাদের দেশে প্রচুর লোকাল প্লেয়ার খেলে, এবার প্রচুর ভালো প্লেয়ার আছে। আমার অক্টোবরের 9 তারিখে খেলা হংকংয়ের সাথে, আমার হিউজ টাইম আছে। এর মধ্যে আপনি জানেন বিপিএল খেলাগুলো শুরু হবে শর্ট টাইমে, তো প্লেয়ার সিলেক্ট করা আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। সমর্থকরা বলছেন যে হামজা শমীদের মতো হাই প্রোফাইল কোচের জন্য আসলে কাবরেরা কতটুকু আসলে প্রস্তুত, মানে কতটুকু আসলে ক্যাপেবল সে? আমি মনে করি সে কোনো ক্যাপেবল না, সে বাংলাদেশের ন্যাশনাল টিমের জন্য ক্যাপেবল না। হামজা শমীদ দূরের কথা, সে ফাইনাল 3rd ডিভিশন লিগ কন্ট্রোল করার মতো ক্যাপেবল। আজকে 3 বছর 3.5 বছর আমাকে একটা ম্যাচের রেজাল্ট দিতে পারেনি। তার চেঞ্জিং এবং তার 11 সিলেকশন সব কিছু মিলেছিল, আমি মনে করি সে একটা অদক্ষ, অযোগ্য, এবং তার টিম রেজাল্ট আনার মতো কোনো যোগ্যতা নাই। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিনের সঙ্গে। আসলে তিনি বলছিলেন যে জাতীয় দলের যেই সফলতা সেটি পেতে হলে যে কোচ রয়েছেন বর্তমানে হাবিয়ার কাবরেরা, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া ক্ষেত্রে বাজেট বাড়ানো সহ ক্রীড়া সামগ্রীর ওপর আরোপিত কর কমানোর দাবি জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। সঙ্গে দেশের বিভিন্ন স্থানে স্টেডিয়ামগুলো সংস্কারে ক্রীড়া পরিষদকে তাগিদ দিয়েছেন তিনি। এদিকে দেশের ক্লাবগুলোকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং বিদেশে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। ফুটবলের সার্বিক উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বাফুফের সভাপতি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাগরণ ঘটেছে দেশের ফুটবলের। সেই উন্মাদনা ধরে রেখেই সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ফুটবল ফেডারেশনের। তাই নিজেদের সাম্প্রতিক ব্যবস্থাপনা পর্যালোচনা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাফুফে নির্বাহী কমিটির, যেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের প্রধান তাবিত আউয়াল সহ কার্যনির্বাহী কমিটির 14 সদস্য। খোলা মনে ডিসকাস করে ক্রীড়া ক্ষেত্রে বাজেট বাড়ানো সহ ক্রীড়া সামগ্রীর ওপর আরোপিত কর কমানোর দাবি জানিয়েছেন বাফুফে সভাপতি। সঙ্গে ঘরোয়া লিগের মান বাড়াতে দেশের বিভিন্ন স্থানে স্টেডিয়ামগুলোর সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। 36% ট্যাক্স, আর তার উপরে তো অনেক সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকে, অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। বাংলাদেশের যদি স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি 10% করা যায়, দ্যাট উড বি দ্য মোস্ট আইডিয়াল। যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়াম যেরকম রেনোভেশন করেছে এরকম আরও 6টা জন্য করে দেওয়া হয়। জাতীয় দলে হামজা শমীদের অন্তর্ভুক্তির পর নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। তবে পরবর্তী ফিফা উইন্ডোতে আরও উপরের র্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলার পরিকল্পনা বাংলাদেশের। আর একটু উচ্চ পর্যায়ের টিমের এগেনস্টে ফ্রেন্ডলি আমরা খেলতে চাই। আমরা বিশ্বাস করি যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে, ততই আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড। ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফায়ার আসবে, এশিয়ান গেমস আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে। তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে। এদিকে ন্যাশনাল টিমের পাশাপাশি ঘরোয়া লিগগুলো নিয়েও বিস্তর পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। দেশের ক্লাবগুলো নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পাশাপাশি ক্লাবগুলোর বিদেশে প্রীতি ম্যাচ নিয়েও ভাবনা রয়েছে ফেডারেশনের। এএফসিতে আভানি এবং বসুন্ধরা খেলার জন্য অনুমতি পেয়েছে। আমরা কাজ করব বাকি যে ক্লাবরা আছে, মোহামেডান, ফোর্টিস, ব্রাদার্স ইউনিয়ন, তাদেরকে নিয়েও এএফসি লাইসেন্সিং করে যেন আরও ক্লাবদেরকে আমরা
ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতে আমরা সক্ষম করে নিতে পারি। অফ সিজনে কিছু ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, অফ সিজনে কিছু অন্য দেশের প্রীতি ম্যাচ, যেমন আপনারা জানেন যে ম্যানচেস্টার ইউনাইটেড বা অন্য ক্লাবগুলো এখন অফ সিজনে বিভিন্ন দেশে যায় ক্লাব ফুটবল বা টুর্নামেন্টস খেলার জন্য। আমরা সেই চিন্তা চেতনাও আমরা সামনে রাখছি। এছাড়া নতুন মৌসুম শুরু হওয়ার আগে বাকি থাকা বেশ কিছু কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি। চিন্তা চেতনাও আমরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। শেষে আজ থেকে আবারও কর্মব্যস্ততা শুরু হয়েছে পোশাক কারখানাগুলোয়। সকাল থেকেই দলে দলে কর্মস্থলে যোগ দিচ্ছেন শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের চাঁদনা চৌরাস্তা এলাকায় আছেন সহকর্মী মেহেদি হাসান, সাভারের ঢাকা রফতানি অঞ্চলের সামনে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। প্রথমেই যাচ্ছি সাভারে। দীর্ঘ 10 দিন ঈদের ছুটি কাটিয়ে এবার কিন্তু পুরোদমে শিল্পাঞ্চল আপনার উৎপাদন শুরু করতে যাচ্ছে এবং একই সাথে কিন্তু শিল্পাঞ্চল কর্মব্যস্ত হয়ে উঠেছে। আমরা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এলাকায়, যেখানে হাজার হাজার শ্রমিক আমরা দেখেছি সেই কাকডাকা ভোর থেকে কিন্তু আপনার ইপিজেডের কম্পাউন্ডের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করছে। আপনারা জানেন যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের 2টি জোন রয়েছে, যে 2টি জোনে প্রায় কয়েক শতাধিক কারখানা রয়েছে। সেই কারখানাগুলোতে হাজার হাজার শ্রমিক কিন্তু সকাল থেকে দীর্ঘ সারি ধরে প্রবেশ করছেন। আমরা রয়েছি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জোনের যে প্রধান ফটক, সেই ফটকের সামনে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মব্যস্তময় জীবনে তারা প্রবেশ করছেন এবং কাজে যোগ দিতে পেরে তারা বেজায় খুশি। একই সাথে কিন্তু জানিয়ে রাখতে চাই যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ছাড়াও ইপিজেড এলাকা ছাড়াও মূলত সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু প্রায় 9 শতাধিকের উপরে কারখানা রয়েছে, যে কারখানাগুলো আজ থেকে খুলে দেওয়া হচ্ছে। এবং আমাদেরকে শিল্প পুলিশ এবং বিজিএমই সূত্রে যেটি জানানো হয়েছে তা হচ্ছে যে সাভার আশুলিয়া এবং ধামরাই শিল্পাঞ্চলের সকল কারখানায় আজ থেকে প্রায় উৎপাদন শুরু করতে যাচ্ছে। মূলত 2-1টি কারখানা বাকি থাকলেও তারা কিন্তু 2-1 দিনের মধ্যেও তাদের উৎপাদন শুরু করতে পারবে বলে জানিয়েছে বিজিএমই এবং শিল্প পুলিশ। এই উপলক্ষে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু শিল্প পুলিশ পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারা বলছেন যে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু শিল্প পুলিশ মোতায়েন রয়েছেন এবং সে উপলক্ষে উৎপাদন যাতে সহজভাবে কাজ শুরু করতে পারেন এবং কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে সে ব্যাপারে তারা তৎপর রয়েছেন। একই সাথে কিন্তু শ্রমিকদের ব্যাপারে শিল্প মালিকরা বলেছেন যে মূলত দীর্ঘদিন ছুটির পর কিন্তু উৎপাদন ব্যবস্থা শুরু হওয়াটা জরুরি ছিল এবং যার ফলে আজকে সকাল থেকে কিন্তু উৎপাদন ব্যবস্থা শুরু হয়েছে এবং যথাসময়ে শিপমেন্ট করতে হলে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শ্রমিকদেরকে কাজে যোগ দিতে হবে এবং শতভাগই উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। মূলত আজকে যেহেতু প্রথম দিন, শিল্প কারখানার শ্রমিক নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন যে মূলত 2-1টি কারখানায় শতভাগ উপস্থিতি কম বলে আমাদেরকে জানিয়েছেন শিল্প কর্তৃপক্ষরা। তারা বলছেন যে উৎপাদন ব্যবস্থা শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। মধ্যাহ্ন বিরতি 1 ঘন্টা বিরতির পর আবার উৎপাদন ব্যবস্থা শুরু হবে। তো সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের ইপিজেড থেকে আমার কাছে উৎপাদন ব্যবস্থার এই ছিল সর্বশেষত্ব। এখন চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী সৈকত। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষে আজ থেকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে কর্মব্যস্ততা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বিভিন্ন কারখানার পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় একটি বৃহৎ রপ্তানিমুখী পোশাক কারখানার সামনে। এই সকাল 8টা থেকে এই কারখানায় শ্রমিকরা উৎপাদন কাজ শুরু হয় এবং বিকেল 5টা পর্যন্ত উৎপাদন কাজ অব্যাহত থাকে। এর পাশাপাশি অনেক সময় ওভারটাইমও অতিরিক্ত কাজও করা হয়। তো একটা বিষয় জানিয়ে রাখছি যে নারায়ণগঞ্জের জেলার ফতুল্লা বিসিক শিল্প নগরী, আদমজি সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেড সহ এবং কাঁচপুরের বিসিক সহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে অন্তত প্রায় 1200 গার্মেন্টস পোশাক কারখানা রয়েছে।
রয়েছে, যেখানে প্রায় 10 লক্ষাধিক শ্রমিক কর্মরত রয়েছেন এবং এর মধ্যে প্রায় 40% শ্রমিকই নারী শ্রমিক। তো এই অবস্থায় নারায়ণগঞ্জের যে প্রাণচাঞ্চল্য আবার ফিরে এসেছে। ছুটি শেষ হয়, আজ থেকে পোশাক কারখানাগুলো চালু হয়, সেই কর্মব্যস্ততা আবার আমরা দেখতে পাচ্ছি। শ্রমিকরা দলে দলে কারখানায় কর্মস্থলে যোগ দিচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখছি, গত ঈদুল ফিতরে সময় আমরা দেখেছি যে মালিকরা শ্রমিকদের বেতন, বোনাস সবকিছু ঈদের আগে পরিশোধ করায় গত ঈদুল ফিতরে কোনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়নি কোথাও, জেলার কোথাও। এবং আমরা এবছর এই ঈদুল আজহাতে আমরা একই অবস্থা দেখেছি যে জেলার কোথাও কোনো গার্মেন্টস পোশাক কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়নি। কারণ হচ্ছে মালিক পক্ষ বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম আমাদেরকে জানিয়েছেন যে এবার গত ঈদুল ফিতর এবং ঈদুল আজহা 2 ঈদেই নারায়ণগঞ্জের সবগুলো পোশাক কারখানার মালিকরা তাদের শ্রমিকদের বেতন, বোনাস এবং বকেয়া পাওনা সবকিছুই পরিশোধ করে দিয়েছেন। যে কারণে কোথাও জেলার কোথাও এই 2024-25 সালের ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় কোনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবেই পোশাক কারখানাগুলো উৎপাদন চলছে। এই ছিল নারায়ণগঞ্জের পোশাক কারখানার চলমান পরিস্থিতি সবশেষ। এখন আমরা গাজীপুরের খবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী। সেই ধাপে ধাপে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো আবার খোলা হয়েছে। যেমন দেখছি যে তারা সকাল 8টা থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিশাল সংখ্যক শ্রমিকরা কিন্তু আবারও আজকে কাজে যোগ দিয়েছেন এবং ঈদের একটা বিশাল লম্বা ছুটি তারা কাটিয়েছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু তাদের ঈদ যাত্রা ছিল স্বস্তির। তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করার পর এক ধরনের আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা কিন্তু আজকে কাজে যোগ দিয়েছেন। কেননা আমরা গেল বছরগুলোতে আমরা দেখেছি, বিশেষ করে গত ঈদেও আমরা দেখেছি যে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কিন্তু এক ধরনের আন্দোলন এবং তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল, যার প্রভাব পড়েছিল কিন্তু ঈদ যাত্রায়। তার পাশাপাশি ঈদ পরবর্তী কিন্তু শ্রমিকদের নিয়ে কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের যে কাজকর্ম শুরু করেছে তাতেও কিন্তু বেশ প্রভাব পড়তে হয়েছে। তবে এবারে কিন্তু শ্রমিকদের বেতন বোনাস নিয়েও কিন্তু তাদের কোনো অভিযোগ নেই। তারা যেমন বলছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার পর্যাপ্ত বেতন, বোনাস এবং ঠিক সময়ে কিন্তু তারা পেয়েছেন, যার ফলে তারা আসলে সঠিক সময় বাড়ি যেতে পেরেছেন, পরিবার পরিজনদের সাথে উদযাপন করতে পেরেছেন এবং পরবর্তীতে ঈদের ছুটি শেষ করে কিন্তু আবারও এই কর্মস্থলে ফিরতে পেরেছেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো এই ছিল গাজীপুরের গার্মেন্টস প্রতিষ্ঠান খোলার সবশেষ সমাচার। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে, এর আগে ছিলাম নারায়ণগঞ্জে ও তার আগে সাভারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তেহরানে হামলার জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, সর্বোচ্চ সতর্কতা জারি, চলমান উত্তেজনায় ট্রাম্প পুতিন ফোন আলাপ। ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী কর্মজীবী মানুষ, ট্রেন ও লঞ্চে যাত্রীর ভিড়। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা, আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বিমানবন্দর, বিদেশিদের আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। হামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে আটকা পড়ে আছে শত শত গাড়ি, নিলামে বিক্রির জন্য অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ চট্টগ্রাম কাস্টমস হাউস, 195টি মামলা নিষ্পত্তির আবেদন। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।